মণিমালা দেবীর স্বামী ছিল না, সে তার ছেলে মেয়েকে একাই বড় করে তুলেছে। সুজয় এখন বড় হয়ে গেছে, সে একটা বড় কোম্পানিতে কাজ করে, সেখান থেকে যা টাকা মাইনে পায় তাই দিয়েই সে সংসার চালায়। একদিন রিঙ্কি বাড়ির দরজার কাছে দাঁড়িয়ে সে তার মাকে চিৎকার করে বলতে থাকে, মা মা এদিকে এসো, তাড়াতাড়ি এদিকে এসো, একবার দেখো দাদা কি নিয়ে এসেছে। কি হয়েছে বলতো, এত চিৎকার করে ডাকছিস কেন? সুজয়, এত বড় বক্সের মধ্যে কি আছে? মা, আমাদের এসি এসে গেছে, এবার থেকে আমরা সকালে আরাম করে ঘুমাতে পারবো। সত্যি বাবা সুজয়, তুই সত্যি বলছিস? বাহ, আমার তো শুনেই খুব ভালো লাগলো। দাঁড়া দাঁড়া, আমি পুজোর থালিটা নিয়ে আসি। মা, এটা এসি, এটা তোমার বৌমা নয় যে তুমি এটাকে পুজো করে বাড়িতে ঢুকাবে। মণিমালা দেবী বাড়ির ভিতরে গিয়ে পুজোর থালিটা সাজিয়ে নিয়ে আসে। মণিমালা দেবী প্রচন্ড খুশি হয়েছিল। সুজয় আর রিঙ্কির খুব গরম হতো, তারা রাত্রেবেলা ঠিকভাবে ঘুমাতেও পারতো না। এখন সুজয় নিজের পয়সাতে এসি নিয়ে এসেছে, সেই দেখে তার পরিবারের সকলে খুব খুশি হয়েছিল। এসিটা রুমের ভিতরে লাগানোর পর সুজয় তার মাকে বলে, মা, এবার ঠিক আছে তো? সত্যি বাবা সুজয়, আমার খুব ভালো লাগছে। আমার তো ঠান্ডা লাগছে, এত ঠান্ডা হাওয়াতে। সুজয়, কত টাকা নিল এসিটা? মা, আম এনেছি, তুমি আমটা কেটে নিয়ে আসো না, সকলে মিলে আম খাওয়াবে। হ্যাঁ মা, যাও না তুমি, আম কেটে নিয়ে এসো। এসির ঠান্ডা হাওয়া খেতে খেতে আম খাওয়ার মজাই আলাদা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোরা দুইজন বস, আমি এক্ষুনি আম কেটে নিয়ে আসছি। এই বলে মণিমালা দেবী আম কাটতে চলে যায়। সে মনে মনে খুব গর্ববোধ করছিল। মণিমালা দেবীর স্বামী অনেক আগেই মারা গিয়েছিল, তাই সে যতটা পেরেছে তার বাচ্চাদের জন্য সুযোগ সুবিধা করেছে। সে বেশি কিছু করতে পারেনি। কিছুক্ষণ পর মণিমালা দেবী আম কেটে নিয়ে আসে। তারা তিনজনে মিলে এসির হাওয়া খেতে খেতে আম খায়। রাত্রেবেলা রিঙ্কি বলে, ঠান্ডা ঠান্ডা এসির হাওয়াতে আজকে খুব আরাম করে ঘুম হবে। সেটা তো তোর হবে, আমার নয়। আমাকে তো প্রত্যেক মাসে মাসে এসির ইএমআই দিতে হবে। যখন ইএমআই মিটে যাবে তখনই আমার ভালো করে ঘুম হবে। আচ্ছা, এসব কথা এখন বাদ দে। বাবা সুজয়, আমি তোর ফোনে একটা ফটো পাঠিয়েছিলাম, মেয়েটাকে কি তোর পছন্দ হয়েছে? তুই যদি বলিস তাহলে রবিবার দেখতে যাওয়া হবে। মা, রবিবার তো অনেকই দূর, তখন দেখা যাবে ক্ষণে। না না, এবার আর আমি কোনো বাহানা শুনবো না। এবার তো তোকে দেখতে যেতেই হবে। বাড়িতে এসি নিয়ে এসেছিস, এবার বৌমাটাকেও নিয়ে চলে আয়। আমার দ্বারাই আর এই সংসারের কাজ হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, এখন আরাম করে ঘুমিয়ে পড়ো, রবিবার আসলে যাব, ঠিক আছে? না না, আমি তো রুমে এসির হাওয়াতে একদম ঘুমাতে পারবো না। আমার তো এখনই ঠান্ডা লাগছে। এত ঠান্ডা হাওয়াতে আমি থাকতে পারবো না, আমি বাইরেই ঘুমাবো। তোরা দুইজনে এইখানে ঘুমা। এই বলে মণিমালা দেবী বাইরে শোবার জন্য চলে যায়। রিঙ্কি খাটের উপরে শুয়ে পড়ে এবং সুজয় মেঝেতে শুয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই তাদের এসির ঠান্ডা হাওয়া লাগার কারণে তারা ঘুমিয়ে পড়ে। বেশ কিছুক্ষণ পর হঠাৎ করে রিঙ্কি ঘুম থেকে উঠে তার দাদাকে বলে, দাদা, ও দাদা, ওঠো না, ওঠো একবার। তুই কি আমাকে ঘুমাতে দিবি না? এখন আবার কি হলো তোর? দাদা, এ কেমন এসে নিয়ে এসেছো বলো তো তুমি? আমার তো এখনো গরম লাগছে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, গরম তো আমাকেও একটু একটু লাগছে। দাদা, 20তে না হয় 16তে করে রাখো। দাঁড়া দেখি। উফ, দেখ, এসি টেম্পারেচার তো 26 করা আছে। দাঁড়া, আমি একটু কমিয়ে দিচ্ছি, তখন আর গরম হবে না। সুজয় তার বোনের কথা মতো 16তে সেট করে দেয়। আবারও তারা দুই ভাই বোনে বেশি ঠান্ডা হাওয়া খেতে খেতে কিছুক্ষণের মধ্যেই গভীর ঘুমে চলে যায়। এইরকম ভাবেই দেখতে দেখতে রবিবারে মণিমালা দেবী, সুজয় এবং রিঙ্কি মেয়ে দেখতে যায়। মেয়েকে দেখে মণিমালা দেবী সুজয়কে বলে, সুজয়, কি রে, কেমন লাগলো সঙ্গীতাকে? হ্যাঁ মা, আমার পছন্দ, আমার তো ভালোই লেগেছে। সঙ্গীতাকে দেখে এক নজরে সুজয়ের পছন্দ হয়ে গিয়েছিল। বেশ কিছুদিনের মধ্যেই সুজয় আর সঙ্গীতার বিয়ে হয়ে যায়। বিয়ের পর সঙ্গীতা শ্বশুর বাড়িতে চলে আসে। রাত্রেবেলা রিঙ্কি এসি রুমে যাচ্ছিল, তখনই তার মা তাকে বলে, এই রিঙ্কি, কোথায় যাচ্ছিস তুই?
কোথায় আবার ঘুমাতে যাচ্ছি এসি রুমে। আরে তুই কি পাগলি নাকি? এখন তোর দাদার বিয়ে হয়ে গেছে, এখন এসি রুমে তোর দাদা আর তোর বৌদি ঘুমাবে। কিন্তু মা, আমি তো এসি ছাড়া ঘুমাতে পারি না, আমি এসিতেই ঘুমাবো। চুপ কর, পাগলের মতো কথাবার্তা বলিস না। চল আমার সঙ্গে বাইরে ঘুমাবি, চল। রিঙ্কি তার দাদার বিয়েতে ঠিক যতটা খুশি ছিল, সে এসিতে ঘুমাতে পারবে না বলে ঠিক ততটা মন খারাপ হয়ে গিয়েছিল। এদিকে গরমের কারণে রিঙ্কির অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, আর ওদিকে রিঙ্কির বৌদি সঙ্গীতা এসির হাওয়াতে আরাম করে ঘুমাচ্ছিল। রিঙ্কি কিছুই বলতে পারছিল না, তার কিছুই করারও ছিল না। এই রকম ভাবেই প্রত্যেক রাত কাটাতো। একদিন সুজয় তার সুটকেস গুছিয়ে দরজার সামনে দাঁড়িয়েছিল। সেই দেখে রিঙ্কি বলে, দাদা কোথায় যাচ্ছ তুমি এই সুটকেস গুছিয়ে নিয়ে? আমার অফিস থেকে ট্রেনিং এ পাঠাচ্ছে, আমি ওখানেই থাকবো। রিঙ্কি, তুই তোর বৌদি আর মায়ের খেয়াল রাখবি। হ্যাঁ দাদা, তুমি এই নিয়ে চিন্তা করো না, আমি বৌদির খেয়াল রাখবো। এই বলে সুজয় অফিসে ট্রেনিং এ যাবার জন্য বেরিয়ে পড়ে। সেদিনে রাত্রেবেলা রিঙ্কি তার বিছানাপত্র নিয়ে এসি রুমে আসে এবং তার বৌদিকে বলে, বৌদি আজকে আমি এসি রুমে তোমার সঙ্গে শোবো। রিঙ্কি খুব খুশি ছিল, কতদিন পর সে আবারও এসি রুমে ঘুমাতে পারবে। সঙ্গীতার মনে মনে খুব রাগ হচ্ছিল, কিন্তু সে তার ননদ রিঙ্কিকে কিছুই বলতে পারছিল না। রাত্রেবেলা যখন দুইজনে ঘুমাচ্ছিল, হঠাৎ করে সঙ্গীতার ঘুম ভেঙে যায়। সঙ্গীতা ঠান্ডায় কাঁপছিল। সঙ্গীতা উঠে দেখে যে তার ননদ রিঙ্কি খুব আরাম করে ঘুমাচ্ছে। সঙ্গীতা এসিতে দেখে যে 16তে টেম্পারেচার সেট করা রয়েছে। সেই দেখে সঙ্গীতা মনে মনে বলে, উফ, কেউ আবার এত বেশি টেম্পারেচার করে, এ তো মনে হচ্ছে আমাকে বরফে জমিয়ে দেবে। এই বলে সঙ্গীতা এসির টেম্পারেচার 25-এ সেট করে দেয়। তারপর সঙ্গীতা ঘুমিয়ে পড়ে। 15 মিনিট পর যখন রিঙ্কির গরমে ঘুম ভেঙে যায়, তখন সে এসির টেম্পারেচার 16তে করে দেয়। কিছুক্ষণ পর আবার যখন সঙ্গীতা ঠান্ডা লাগে, তখন সে আবারও উঠে 25-এ করে দেয়। তারা ননদ বৌদি মিলে কেউ জোরে আর কেউ আস্তে করে দিচ্ছিল। এই দেখে সঙ্গীতা রাগেতে রাত্রেবেলায় রিঙ্কিকে তুলে বলে, রিঙ্কি, তুমি এইরকম বারবার এসির টেম্পারেচার কম করে দিচ্ছ কেন? এত কম টেম্পারেচারে শোয়া আমার অভ্যাস নেই, আমাকে ঠান্ডা লাগছে। বৌদি, আমাকে ঠান্ডা লাগছে না, আমার তো গরম হচ্ছে। তোমার যদি এত ঠান্ডা লাগে তাহলে তুমি মায়ের কাছে চলে যাও, বাইরে ঘুমাও। সঙ্গীত আর রিঙ্কির গলার আওয়াজ শুনে সেখানে মণিমালা দেবী চলে এসে বলে, কি হয়েছেটা কি? রিঙ্কি, রাত্রেবেলায় শুরু হয়ে গেছিস? কি হয়েছে বল আমাকে। মা দেখুন না, রিঙ্কি আমাকে এই রুম থেকে বাইরে চলে যাবার কথা বলছে। আমার খুব ঠান্ডা লাগছে, আমি এত বেশি টেম্পারেচারে ঘুমাতে পারছি না। আমি যতবারই বেশি করে দিচ্ছি ততবারই রিঙ্কি কম করে দিচ্ছে। না না মা, বৌদি মিথ্যে কথা বলছে। আমি তো শুধু এটা বললাম যে যদি এতই ঠান্ডা লাগে তাহলে তুমি মায়ের কাছে ঘুমাতে চলে যাও। এত বেশি টেম্পারেচারে আমি থাকতে পারবো না, আমার গরম হবে। রিঙ্কি এবং সঙ্গীতার কথা শুনে মণিমালা দেবী বুঝতে পারলো যে তারা দুই ননদ বৌদিতে রুম নিয়ে ঝগড়া করছে না, তারা তো এসি নিয়ে ঝগড়া করছে। সকাল হতে না হতেই মণিমালা দেবী সুজয়কে ফোন করে সব ঘটনা শোনায়। তখন সুজয়েরও কিছু করার ছিল না। এই রকম ভাবে রোজের রোজ রিঙ্কি এবং সঙ্গীতার মধ্যে ঝগড়া ঝামেলা লেগেই থাকতো, শুধুমাত্র এসির কারণে। প্রায় 1 মাস পর যখন সুজয় বাড়ি ফিরে আসে, তখন সে আর একটা এসি কিনে নিয়ে আসে তার বোনের জন্য। সেই দেখে সবাই খুব খুশি হয়ে যায়। তারা ননদ বৌদির মধ্যে আর কোনো রকমই এসি নিয়ে ঝগড়া ঝামেলা হতো না। এই রকম ভাবে তারা সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। সত্যি কি করতেছে আমি পাগলটাকে বিয়ে করলাম কে জানে। বাবা শুধুমাত্র টাকা পয়সা লোভেতে আমাকে এখানে বিয়ে দিয়েছে, আর এই টাকা পয়সা লোভের জন্য আজকে আমাকে এত বড় গর্তের মধ্যে পড়তে হলো। যদি আমি গরিব পরিবারে বিয়ে করতাম তাহলে আমি আমার বরের সঙ্গে অনেক খুশিতে থাকতাম। আজ এই পাগলের সঙ্গে আমি তো একদম খুশিতে নেই। এইভাবেই সেদিন কৃতিকা নিজের মনে মনে অনেক কিছু কথাবার্তা বলছিল আর এইভাবেই কান্নাকাটি করছিল। আসলে সেদিন কৃতিকা নিজের ভুলটা বুঝতে পারছিল যে সে তার বাবার সঙ্গে লোভেতে পড়ে কত বড় ভুল কাজটা
চেষ্টাই না করেছি। আসলে কৃতিকা যে ছিল ধনী বাবার একমাত্র মেয়ে। দেখ মা কৃতিকা, তোর জন্য একটা খুব ভালো হ্যান্ডসাম পাত্র দেখেছি, আর আমি তো ভেবেই নিয়েছি ওই ছেলেটাকে আমি জামাই করব। কারণ কেন জানিস, ওই ছেলেটা অনেকই ধনী। বাবা, তুমি সবকিছু খোঁজ খবর নিয়ে নিয়েছো তো যে সত্যিই ধনী কি? কারণ এখন সব ছেলেরা তো একটু ফ্রড হয়, তাই আর কি। তুই চিন্তা করছিস কেন? ওসব কিছু হবে না, আমি খুব ভালো করে খোঁজ খবর নিয়েছি। তুই ওখানে অনেক খুশিতে থাকবি, বুঝেছিস? সত্যি? যাক বাবা, তাহলে শেষমেশ একটা ধনী পরিবারে আমার বিয়ে হচ্ছে। উফ, কত শান্তিতে রিল্যাক্সে থাকবো আমি। আর তাছাড়া আমার শ্বশুর বাড়িতে তো নিশ্চয়ই অনেক চাকর বাকরও আছে, কারণ যেহেতু বড় লোক তাহলে তো চাকর বাকর থাকবেই, তাই না? যাক বাবা, তুমি একটা এতদিন পর খুব ভালো কাজ করেছো। ওখানে গিয়ে সবসময় আমি শপিং করব আর পায়ের উপরে পা তুলে এসিতে বসে থাকবো। হ্যাঁ, যাতে তোর কোনো অসুবিধা না হয়, ওই কারণে তো এরকম ধনী পাত্র দেখেছি। আর আমি জানি তুই খুব ভালো থাকবি। এইভাবেই কৃতিকার বাবা আর কৃতিকা দুইজন মিলে কথাবার্তা বলে। তারা লোভী প্রকৃতির মানুষ হওয়ার কারণে ধনী পরিবারের এক ছেলে, যার নাম ছিল ঋত্বিক, ঋত্বিকের সঙ্গে কৃতিকার বাবা কৃতিকার বিয়ে ঠিক করে ফেলে। ঋত্বিক যখন বিয়ের মণ্ডপে আসে তখন তার মাতাকে সবকিছু বলে বলে দিচ্ছিল। ঋত্বিক, এখানে বস, এখানে। আরে বাবা, ওদিকে কোথায় যাচ্ছিস? এখানে বস। এই তো সুন্দরী মেয়েটা তোর বউ, তোর পছন্দ হয়েছে তো? ঋত্বিক তার মায়ের কথা শুনে কৃতিকার দিকে তাকায়। তখন ঋত্বিক কৃতিকার মুখে দেখে অনেক জোরে জোরে হা করে হাসতে থাকে। তখন সকলেই তাদেরকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তখন কৃতিকাও অবাক হয়ে যায়। সে বুঝতেই পারছিল না যে ঋত্বিক এইরকম আচরণ কেন করছে, কিন্তু তখন সে কোনো কিছুই না বলে চুপচাপ বসে থাকে। ঋত্বিকের মা ঋত্বিকের আসলে সত্যটা কাউকে জানায়নি, আর বিয়ের সময়তেও সে কাউকে কোনো কথা বলতে দিতে চাইছিল না। কি ব্যাপার, আপনার ছেলেটা এরকম কেন করছে? আর তাছাড়া আজকে তোর বিয়ে, আজকে নিজের বিয়ের দিনে এরকম কেন করছে? আসলে দাদা কি বলুন তো, এত সুন্দরী মেয়ের সঙ্গে বিয়ে হচ্ছে তো, আর তাও আবার আপনার মেয়ে কত ধনী, এত ধনী পরিবারে বিয়ে হচ্ছে, মানে এত ধনী পরিবারের জামাই হচ্ছে তো, তাই আমার ছেলেটা খুশিতে এত নাচানাচি করছে। ওসব কিছু চিন্তা করবেন না। ঋত্বিকের মায়ের মুখে এই কথা শুনে সকলেই অনেকটা স্বাভাবিক হয়ে যায়। এইভাবেই দেখতে দেখতে বিয়ে সম্পূর্ণ হয়ে যায়। তখন ঋত্বিকের সঙ্গে কৃতিকা গাড়িতে বসে শ্বশুর বাড়িতে এসে পৌঁছায়। তার আগে ঋত্বিকের মা মানে রচনা দেবী বাড়িতে পৌঁছে গিয়েছিল বৌমাকে বরণ করার জন্য। ঋত্বিক যখন গাড়ি করে আসছিল তখন কৃতিকা তার সঙ্গে অনেকবার কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু ঋত্বিক কৃতিকার কোনো কথা শুনতে পেয়েও যেন শুনতে পাচ্ছিল না। তাই কৃতিকা কোনো কিছু না বলে চুপচাপ হয়ে যায়। এইভাবে কিছুক্ষণ পর ঋত্বিক আর কৃতিকা বাড়িতে এসে পৌঁছায়। তারপর কৃতিকার শাশুড়ি মা রচনা দেবী কৃতিকাকে বরণ করে বাড়ির ভিতরে তোলে। এসো বৌমা, ভিতরে এসো। ঋত্বিক, খোকা তুই আমার কাছে আয়, আমার পাশে এসে দাঁড়া, তোকেও বরণ করবো, ঠিক আছে? তুই যেন আবার এদিক সেদিক কোথাও চলে যাস না। রচনা দেবীর এই কথা শুনে ঋত্বিক তার মায়ের পিছনে গিয়ে লুকিয়ে পড়ে। আর এটা দেখে কৃতিকা অনেক অবাক হয়, কিন্তু কৃতিকা তখন কোনো কিছুই বলে না। তোমার জন্য উপরে সব রুম সাজানো গোছানো আছে, যাও তুমি উপরে চলে যাও। এইভাবে রচনা দেবী তার বৌমাকে উপরের রুমেতে পাঠিয়ে দেয়। তখন তার ছেলেকেও যেতে বলে, কিন্তু ঋত্বিক উপরে যেতে চায় না। না না মা, আমি তোমার কাছেই থাকবো, আমি তোমার কাছে শোবো, আমি ওপরে যাব না। আরে খোকা, তুই আজকেও এইসব কথা বলবি? দেখ, আজকে তোর ফুল সজ্জা, তোর নতুন বউ এসেছে, এইসব দেখলে সবকিছু বুঝতে পেরে যাবে। তাই তোকে আমি যেমনটা বলবো তুই তেমনটা করবি, ঠিক আছে? ঠিক আছে মা, তুমি যা বলবে আমি সেটাই শুনবো। আচ্ছা, আমি তাহলে ওপরে যাচ্ছি, ওই নতুন বউয়ের কাছে। এই বলে ঋত্বিক হাহা করে হাসতে হাসতে উপরে উঠে যায়। সুন্দরী বউকে দেখে ঋত্বিক বলে, তোমাকে কত সুন্দর দেখতে, আজ থেকে তুমি তাহলে আমাদের বাড়িতেই থাকবে তো? কিন্তু হ্যাঁ, আমি তোমার কাছে শোবো না, আমি এখানে মেঝেতে শোবো। আর তুমি আমার সঙ্গে বেশি কথাও বলবে না, আমি শুধুমাত্র আমার এই পুতুলের সঙ্গেই বেশি কথা বলি, কারণ এই পুতুলটা আমার মা আমাকে কিনে দিয়েছে। ঋত্বিকের এইরকম কথাবার্তা শুনে কৃতিকা প্রচন্ড পরিমাণে অবাক হয়। তখন কৃতিকা ঋত্বিককে বলে, একে ঋত্বিক, তুমি এইরকম ব্যবহার কেন করছো? আমি তোমার বিয়ে করে নতুন বউ, আর তুমি আমার সঙ্গে না ঘুমিয়ে এই পুতুলের সঙ্গে ঘুমাবে? তুমি কি পাগল আছো নাকি? তুমি এইরকম ব্যবহার করো, এটা তো আমি আগে জানতাম না। আর তাছাড়া আমার বাবা তো সবকিছু খোঁজ খবর নিয়ে বিয়ে দিয়েছে, তোমার এইরকম কথা আমার বাবা আগে জানতো না নাকি? কে বাবা? তোমার আবার বাবা আছে নাকি? আচ্ছা ঠিক আছে, আমার পুতুল এখন ঘুম পেয়েছে, আমি আর পুতুল ঘুমিয়ে পড়বো, তুমিও ঘুমিয়ে পড়ো।
এইভাবে ঋত্বিক তার পুতুলকে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে পড়ে। আর অন্যদিকে কৃতিকা এইসব দেখে রাগেতে তার বাবার উপরে খুব গজগজ করতে থাকে। বাবা, একবার আমি বাড়িতে যাই, তোমাকে আমি ছাড়বো না। তুমি আজ নিজের স্বার্থের জন্য আমাকে এই পরিবারে বিয়ে দিয়েছো, একটা পাগলের সঙ্গে বিয়ে দিয়েছো। দাঁড়াও, একবার আমাকে বাড়িতে যেতে দাও, তখন আমি বোঝাবো ঠেলা। আমি তো ভেবেছিলাম ধনী পরিবারের স্বামী অনেক ভালো, কিন্তু স্বামী যে এরকম পাগল এটা তো কখনোই ভাবিনি। হে ঈশ্বর, এখন আমি এই পাগল স্বামীকে নিয়ে কি করবো? এইভাবে কৃতিকা মনে মনে অনেক রাগ অভিমান করতে থাকে এবং সেদিন আর তার কিছুই করার ছিল না, তাই সে চুপচাপ বিছানার উপর একাই ঘুমিয়ে পড়ে। এইভাবে দেখতে দেখতে সকাল হয়ে যায়। সকালবেলা কৃতিকা তার শাশুড়ি মাকে রেগে মেগে বলে, আপনি আপনার ছেলের এই কাণ্ডগুলো তো আগে বলেননি। আমার বাবা যদি জানতো যে আপনার ছেলে একটা পাগল, তাহলে এখানে কখনই আমার বিয়ে দিত না। বৌমা, তোমার বাবা যখন আমাদের বাড়িতে এসেছিল তখনই হয়তো বুঝতে পেরে গিয়েছিল যে আমার ছেলেটার একটু মাথাটা গন্ডগোল আছে, কিন্তু তার সত্ত্বেও তোমার বাবা এখানেই তোমার বিয়ে ঠিক করে। কারণ কেন জানো? শুধুমাত্র টাকার লোভে, যাতে তুমি এই বাড়িতে এসে তোমার ইচ্ছে সব পূরণ করতে পারো আর শুধুমাত্র টাকা ওড়াতে পারো। তোমার বাবা অনেক লোভী। দেখুন, আপনি যদি আমাদের বাড়ি থেকে এইসব কথা বলতেন তাহলে আমার বাবা তখনই হয়তো বিয়ে ক্যান্সেল করে দিত। আমার বাবা কখনই আপনার ছেলের এইসব ব্যবহার জানি না, আর আমিও তো জানি না, তাই আমিও এই বিয়ে করেছি। আমি যদি জানতাম তাহলে আমি কখনোই বিয়ে করতাম না। দেখো বৌমা, এখন আর কিছুই করার নেই। এখন তুমি এই বাড়ির বৌমা, তাই তোমাকে এই বাড়িতেই থাকতে হবে আমার পাগল ছেলের বউ হয়ে। তুমি যতই আফসোস করো না কেন, এখন তোমাকে সকলেই পাগলের স্ত্রী হিসেবেই চিনবে। এইভাবেই রচনা দেবী তার বৌমার সঙ্গে কথাবার্তা বলে নিজের রুমে চলে যায়। তখন কৃতিকা সত্যি আর কিছু করার ছিল না। লোভের কারণে সে তার বাবার সাথে পড়ে অনেক বড় ভুল কাজ করে বসেছিল। এইভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। কৃতিকা যখনই ঋত্বিকের সঙ্গে কথাবার্তা বলতে যেত তখনই ঋত্বিক চুপ করে সরে যেত। ঋত্বিক তার সঙ্গে কোনো কথাই বলতো না। ঋত্বিক সবসময় বাড়ির এক কোণে বসে থাকতো আর মাঝে মাঝে পাগলের মতো আচরণ করত। অত ধনী হওয়ার সত্ত্বেও ছেঁড়া ছেঁড়া জামা কাপড় পরে ঘুরে বেড়াতো। আর একদিন হঠাৎ করে ঋত্বিক ছেঁড়া কাপড় পরে বাইরে চলে যায়। তখন তাকে খুঁজতে খুঁজতে কৃতিকাও তার পিছন পিছন বাইরে চলে যায়। রোডের ধারে যেতে না যেতেই কৃতিকার বাবা কৃতিকা এবং তার জামাইকে দেখতে পায়। কিরে কৃতিকা, তুই এখানে? আর এ কি জামাই, তোমার একই অবস্থা? তোমরা এখানে কি করছো? বাবা, তোমার জন্য আমাকে সারা জীবন পস্তাতে হবে। দেখো, তোমার কারণে কত বড় ভুল করে বসেছি। তুমি এটাও দেখলে না যে ছেলেটা ভালো কি খারাপ? তোমার চক্করে পড়ে আমি একটা পাগল ছেলেকে বিয়ে করেছি। তোমার জামাই প্রতিদিন এরকম বাইরেতে চলে আসে, আর খুঁজতে খুঁজতে আমাকেও বাইরেতে চলে আসতে হয়। আমাকে ক্ষমা করে দে মা, সত্যি লোভের কারণে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমার একমাত্র মেয়ের জীবন আমি নিজের হাতে ছিন্ন বিচ্ছিন্ন করে দিলাম। কৃতিকার মুখে এই কথা শুনে তখন কৃতিকার বাবা নিজের ভুল বুঝতে পারে আর তারপর কৃতিকার কাছে ক্ষমা চায়। সেদিন কৃতিকা তার স্বামী ঋত্বিককে নিয়ে বাড়িতে চলে যায়। হাজারো ডাক্তার দেখবার পর ঋত্বিক কোনো মতেই ঠিক হয় না, তাই বাবার এই লোভের কারণে মেয়েকে সারা জীবন পাগল স্বামীকে নিয়ে জীবনযাপন করতে হয়।